হ্যাঁ, একটা দুটো একজন দুজন হয়তো আছে, বিগ প্লেয়ার আছে, আমার থেকে বড় বিগ বিগ প্লেয়ার আছে, ওনারা হয়তো হয়তো ওনারা দাবি করবে ওনারা পারবে, হোপফুলি পারতেছেন, করতেছেন। বাট আমার মতো যারা আছে ওনারা এখন ওই সাহসটা করে নাই। বাট আমাদের ওই সাহসটা আছে বলেই এখনো সেক্ষেত্রে ইচ্ছা কর্পোরেট আছে অফিসগুলো বলেই আছি আর ঢাকায় কি। হওয়ার কারণে আই গেস ওনারা বেশি সুবিধা পাচ্ছে, এই টাইপের ব্যাপার। কর্পোরেট হাউস আছে, কিন্তু কর্পোরেট হাউস ছাড়াও আরো অনেক কর্পোরেট হাউস আছে বলে এমন না যে কর্পোরেট হাউস গুলো ঢাকা বলেই যে ঢাকায় কাজ করছে এমন না। যেটা আমরা অনেকগুলা টিমের সাথে লোকাল ক্লায়েন্টের সাথে কাজ করছি, দে আর ভেরি ইগার টু ওয়ার্ক উইথ আচ্ছা, আস তাহলে আগে ওই এই জায়গায়। ক্যাপাসিটিটা ইয়ে করতে যে হবে, আর্ন হ্যাঁ, কিন্তু করতে হবে। আমরা তখন কি দেখতেছি এবং আমাদেরকে রেগুলার কিন্তু অনেক কাজও দিচ্ছে। এই আচ্ছা। বড় বড় আমি যে ইন্ডাস্ট্রির কথা বলছি, মানে যারা বিগ ইন্ডাস্ট্রি যারা আছে ওনাদের সাথে মাঝে মাঝে কিন্তু আমরা কাজ করার সুযোগও পাচ্ছি এখন, যেটা আগে হয়তো ওই সাহসটা ওনারা করতো না। তো ইভেন অথবা আরও দেখা যাচ্ছে ঢাকার যে এজেন্সিগুলো আছে কাজ দিচ্ছে, তো ঢাকার এজেন্সিগুলো ধরো না, ওরা খুঁজে বের করছে ঢাকাকে এজেন্সি, ভালো এজেন্সি কারা আছে, তো আমাদের সাথে রিচ আউট করতেছে, তখন হচ্ছে ওদের লোকাল যেহেতু ওনাদের এই গ্রাউন্ডে যেহেতু ওনার মানুষজন নাই, তো ওনাদেরও কিছু ভায়া কাজ আমরা অলরেডি করতেছি আচ্ছা, ঢাকার এজেন্সি হয়ে। ওনার ঢাকার এজেন্সি সাব ঢাকার কন্ট্রাক্টর। সব কন্ট্রাক্টর কাজ করতেছি। ওকে। হ্যাঁ, এগুলো তো সব আপনাকে না, ডিসক্লোজ করতে পারবো না কোন অবভিয়াসলি। কোম্পানির কাজ করতেছি। না, না। বাট ওই কাজগুলো কিন্তু আমাদেরকে এখনো টিকায় রাখছে, একটা আচ্ছা, ভালো অ্যামাউন্ট অফ কাজ কিন্তু আমরা ঢাকার এজেন্সিগুলো থেকে অলরেডি পাচ্ছি। আচ্ছা। তো আমরা যেটা, তাহলে বল পার্ক হিসাব যদি করি, আমি যদি বলি যে একটা চিটং একটা ভালো করছে এরকম এজেন্সির একজন হায়ার লেভেলের এমপ্লয়ি, হাউ মাচ হি ক্যান টেক হোম পার ইয়ার অর পার মান্থ? এটা আসলে লাইক বাংলা যারা আসতে চাচ্ছে, আমি তাদের কাছে একটা সম্ভাবনা দেখাতে ও আচ্ছা, বলতে সম্ভাবনার চাচ্ছি আলো যে যদি দেখাইতে পারে, হ্যাঁ। হ্যাঁ, যদি মানে মার্কেট যেটা বাস্তব হ্যাঁ, সম্ভাবনা অবভিয়াসলি। যেটা ডিসকাস করতেছি ওটা যদি হয়, হ্যাঁ জি। অবভিয়াসলি 50,000 টাকা কামাইতেই পারবে। আচ্ছা। ইফ হি ইজ গিভেন, যদি ওর বেল্টে যদি 4-5 বছরের এক্সপিরিয়েন্স থাকে, ওকে। ওর টিম যদি ওরকম একটা ক্লায়েন্টেল হ্যান্ডেল করে, বাইরের ক্লায়েন্ট ওর ক্লায়েন্ট মিলে 50-60 লাখ টাকা কামানো, ফ্রেশ। ঢাকায় কামাইতেছে। ফ্রেশাররা ক্যান ফ্রেশ টু মিড লেভেল লাইক। ফ্রেশার্স ক্যান এক্সপেক্ট, অথবা যারা ইউনিভার্সিটিতে বসে পার্ট টাইমার আমার কোম্পানিতে ধরেন ঢুকেই 17,000 টাকা 10,000 টাকা কামাইছে আমার কোম্পানি থেকে, এবং পার্ট টাইম করে, নট এভরি ডে, সব উইকে অফিসে আসতে হয় নাই। ও মানে প্রজেক্ট একটা বেসড। টিউশনিতে কাজ করে যৌতুক পায়। তা আমার আসলে স্টুডেন্টদের কাছে ওই পিসটা ছিল যে তুমি টিউশনে যদি করো, তুমি টিউশনি করলে অলমোস্ট সেম অ্যামাউন্ট টাকা কামাচ্ছ, হয়তো তুমি দুটা কামাইলে বেশি আরো ডাবল কামাচ্ছ, হয়তো আমি তোমাকে দুটো টিউশনের টাকা দিতে পারবো না, একটা টিউশনের টাকা দিতে পারবো, তুমি একটা টিউশনে করো স্কিলটা আর একটা আমার সাথে বাড়তেছে। কাজ করো, হ্যাঁ। তো ওরকম ছেলে ছিল, এবং ওরা বের হয়ে আমার ব্লেন্ডিং থেকে বের হয়ে, কিন্তু আমার নিজের সার্কেল থেকেই, মানে আমার হায়ারিং থেকেই এখন আলহামদুলিল্লাহ চিটাং আরও 3টা কোম্পানি আছে আচ্ছা। যারা আমার সাথে কাজ করছে, ওরা বের হয়ে আবার নিজেরা কোম্পানি দিছে। সো আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে আমি ইকোসিস্টেম বিল্ডিংয়ে একটা হেল্প। হেল্প করতেছি। শিওর, অ্যান্ড অবভিয়াসলি। এটা হয়তো আবার যারা আমার যারা ধরেন ইনভেস্টর বা ওই যে ওয়েল উইশারদের যেটা কথা বলি, ওরা হয়তো আমার চোখে আঙুল দিয়ে দেখাইতে চায় যে এই দেখ তোর সাথে কাজ করছে, তোর থেকে কাজ শিখে ওরা এখন কোম্পানি দিয়ে ফেলছে, একটু বেইমান চিটাঙ্গার যেটা নিয়ম। ওরা মনে হয় বেইমান আছে না। আমরা যখন স্কোপ তো আছে। আমরা যখন নিজেও যখন আমি যখন কাজ করছি ঢাকায়, আমি বললাম না 2 বছরে নিজে 4টা কোম্পানিতে কাজ করছি। তো ইট ইজ এ ভেরি, আপনি যদি এক কোম্পানিতে বেশি দিন থাকেন, টেক টেক বা ডিজাইনের ক্ষেত্রে আপনার চ্যালেঞ্জটা যখন বুঝে শুরু করেন, তখন আপনি ইউ উইল শিফট। এবং আপনি যদি শিফটটা না করেন এক জায়গায় আটকে এক যেতে জায়গায়, হবে। এবং আমরা যারা ডিজাইন এজেন্সিতে আছি, আমরাও রেগুলার ক্লায়েন্ট কিন্তু আমাদের আসা যাওয়ার মধ্যে থাকে। রিটেনার ক্লায়েন্ট এক বিষয়, রিটেনার ক্লায়েন্টের সাথে কিন্তু আমার রেগুলার এভরি 2 মান্থ 3 মান্থ বসে বসে কিন্তু ওদের ডিজাইন আপগ্রেড করতে হচ্ছে। ডিজাইনগুলো চেঞ্জ করা, স্ট্র্যাটেজি আপগ্রেড করা থাকতো। সো ডিজাইন যেহেতু ক্রিয়েটিভ ফিল্ডের কাজ, আপনি যদি একই কাজ মনোটোনাসলি করতে থাকেন, এখানে যারা কাজ করতে চায় ওরা কিন্তু ওই মনোটোনিতে থাকতে চায় না, দে লাইক দ্য চ্যালেঞ্জ। ওরা এদের কোম্পানি নতুন ফরমেশনের একটা চ্যালেঞ্জ, জিনিস নতুন ডিজাইন নতুন একটা করব, নতুন ক্লায়েন্টের, একটা সো কাজ আইডিয়া আসবে। এক্স্যাক্টলি। সো এই যেসব ছেলে পেলে এই চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে চায়, ইটস ভেরি নর্মাল যে ও নিজের একটা কি কোম্পানি জায়গা খুলবে, চেঞ্জ করব। বা ও নিজে একটা ক্লায়েন্ট পাওয়ার চেষ্টা করবে। কারণ এখানে ওই শুরু, মেইন কথা এখানে এন্ট্রি ব্যারিয়ার খুব, একটা বিজনেসের লো। এন্ট্রি ব্যারিয়ার খুব কম। আপনি রেস্টুরেন্ট দিতে গেলে অনেক টাকা লাগবে, যেখানে আপনি ডিজিটাল মার্কেটিং আপনি ঘরে বসে একটা ল্যাপটপ নিয়ে 30,000 টাকাতে একটা দুবাইয়ের ল্যাপটপ, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনে কিন্তু কাজ ডিজিটাল শুরু করে মার্কেটিং দেওয়া ডিজাইন, যাচ্ছে। একটা ইউটিউব দেখে টিউটোরিয়াল দেখে ফ্রি ডিজাইনিং শিখে ফেললেন। এখন তো আরো ইজি, ক্যানভা আছে, হ্যাঁ। ক্যানভা দিয়ে আপনি অনেকটা এখন কন্টেন্ট আবার করে এআই ডিজাইনের অনেক কিছু আছে, ইজিলি লিখে লিখে। ভেরি চিপ টু এন্টার ইনটু দিস মার্কেট। বাট ওই যে আপনার ফার্স্ট ক্লায়েন্ট ল্যান্ড করা, ওই ক্লায়েন্টকে সাস্টেন করা, এবং ওই ক্লায়েন্টকে একটা ভ্যালুয়েবল সলিউশন দেওয়া, ইট উইল কাম ফ্রম দ্য এক্সপিরিয়েন্সেস। আপনি যদি প্রথম দিনে এসে বলেন যে দূর ভাই ক্লায়েন্ট বেশি বুঝে, ওই তো মানে কাজের মানে যে আপনি যদি ওই অহমিকা থেকে বলেন যে আমি ডিজাইনার, আমি বিবিএ পাস করা ছেলে, আমি সিইসি পাস করা ছেলে, উনি তো একটা মুরগি ব্যবসায়ী বা উনি চাল ডাল ব্যবসায়ী, উনি কি বুঝবে ডিজাইনার বা টেকের, উনি কি বুঝবে। আপনি যদি ওই মেন্টালিটি নিয়ে বিজনেসে করতে আসেন, ইউ উইল নেভার বি এবল টু সাস্টেইন করা যাবে সাস্টেইন। না। আমার মনে হয় যারা নতুন আসতেছে ওকে ওই হাম্বল লিস্টটা নিয়ে আসতে হবে, আমি ওটা শিখবো। ও মানে ওয়ান নিড টু বি ভেরি গুড লিসেনার।
ভেরি গুড লিসেনার, ভেরি হাম্বল। ডিজাইনের যে জন্য। আমি ওই অহংকার থেকে তো আমি ডিজাইনার, আমি আমার এই ডিগ্রি আছে, অহংকার না, মানে একটা প্রেজুডিস থেকে আমাকে বেরোয় আসতে হবে, আমাকে সবার সাথে কাজ করা শিখতে হবে। ইটস লাইক এনি আদার বিজনেস, ইটস লাইক এনি আদার থিং। হ্যাঁ, যে আমি এটা করব, আমাকে এটা করার জন্য শিখতে হবে, শুনতে হবে, শুনে এরপর আমাকে একটা সলিউশন দিতে হবে। কারণ আমি তো ভাই ওই ব্যবসাটা করি নাই, উনি যে ব্যবসাটা উনি যেটা আমার করতেছে। থেকে তো ওনার কাছ থেকে টাকাটা নিতে হবে, ওনার কেউ তো আর এমনি টাকা দিবে না। এক্স্যাক্টলি, আগে টাকা কামানোর জন্য তো নিজেকে রেডি করতে হবে। True. ওই যে যে ফলস ব্র্যান্ডিং দেখে আমি আসছি, ফলস ব্র্যান্ডিং এ থেকে গেলে তো আর হইলো না। তাহলে তো ওই আমার দোষ আমার ছাড়া বাকি সবার দোষ হবে, আমার ছাড়া বাকি সবার দোষ। আমাকে আগে নিজের দোষটাই খুঁজে বের করতে হবে। দোষ, হ্যাঁ দোষ, নিজের দোষ পার্সপেক্টিভটা ঠিক করতে হবে। পার্সপেক্টিভ ঠিক করতে হবে। এটা এরকম পার্সপেক্টিভ ঠিক করতে না পারাটা একটা দোষ, এটা আমি ফিল করি। পার্সপেক্টিভ যতক্ষণ না ঠিক করবে, এবং অনেকজন বেশিরভাগ সময় এই প্রফেশন থেকে সরে গেছে নিজের পার্সপেক্টিভ যে ভুল এটা না জানি। এটা হচ্ছে আমার জন্য একটু, আমি খুব ওদের জন্য স্যাড ফিল করি। এই টাইপের কাজের জন্য তো আমাকে সবসময় অন্যজনের পার্সপেক্টিভ দিয়ে দেখতে হবে, যে সে কি জায়গাতে, কোন জায়গা থেকে তার ব্র্যান্ডিংটা দেখতেছে, তারপরেই তো আমি সাজেস্ট করতে রাইট, পারবো, রাইট। এরকম একটা ব্যাপার। পার্সপেক্টিভ ঠিক করার ব্যাপারটা যদি ঠিক করে আসতে পারে, তো ওই আমরা আসলে ঠিক আমার আমার নিজের যে আমি রেসপন্সিবিলিটিটা ফিল করি, যে একটা ছেলে নতুন আসতে চায়, আমি আপনি যে কমিউনিকেশনটা করতেছি এখন আমাদের, আমার মনে হয় আপনার আমার টার্গেটটা হওয়া উচিত যে মানুষের পার্সপেক্টিভটা ঠিক করতে, মানে ইয়ং নিউ কামার যারা জি আসবে জি, সেটার জন্য আমি ওদের বারবার জিজ্ঞেস করতেছিলাম যে ভাই আপনি কি সাজেস্ট করেন নতুনদের জন্য পার্সপেক্টিভটা এটাই। অ্যাডজাস্ট করার জন্য হেল্প করতে পারি। এটাই হচ্ছে উই ক্যান, এই জায়গায় একটা আমরা কন্ট্রিবিউট করতে চাই, মানে আমি পার্সোনালি কন্ট্রিবিউট করতে চাই যে না, তুমি এই জিনিসটা রিয়েলিস্টিকলি তুমি এই জিনিসটা এক্সপেক্ট করতে পারো। আমি হয়তো জিনিসটা সব কিছু তো আর আমার আমি ডিকটেট করতে পারবো না, কিছু জিনিস আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে তুমি এই জিনিসটা করলে তুমি এই জিনিসটা এক্সপেক্ট করতে পারো, বেসড অন মাই এক্সপিরিয়েন্স। দেন অ্যাগেন আবার আমরা যেই জায়গা থেকে শুরু করে আসছি ওই জিনিসটা, ওই মার্কেটটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অবভিয়াসলি যারা ইভেন আমাদের পরে যারা ইয়ং যারা ধরেন 2015-16, ইভেন রিসেন্ট 2-3 ইয়ার্সে শুরু করছে, ওদের কোম্পানিগুলো দেখা যাচ্ছে আমার কোম্পানির থেকে ডাবল ট্রিপল সাইজেস হয়ে গেছে। এরকমও কোম্পানি ঢাকা চিটংয়ে আছে, চিটংয়ে আছে আমি বলবো না, যে স্টার্ট আপ করছে আমার অনেক পরে, বা ওরা আমার পরে অনেক পরে জুনিয়র অনেক মার্কেট আসছে, বা ওদের স্টার্ট আপ সাইজ আমার থেকে অনেক বেটার। বড় বড় হয়ে গেছে। ওই যে আপনি যে রেভিনিউ সাইজে বলছেন, রেভিনিউ পজিটিভ এভরিথিং সব কিছু ওদের থেকে ভালো। বাট এটা আসলে এই প্রফেশন আসলে এইজের জন্য না। আমার একটা বড় ভাই ছিল, উনি প্রায় উনি ব্যাংকিংয়ে 12 বছর ধরে জব করছে। ব্যাংকিং সেক্টর থেকে এসে উনি এরপর একটা ইন্ডিয়াতে গিয়ে একটা কোর্স করলো ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। নাও হিজ ফ্রিল্যান্সিং করে উনি বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করছে। যে কোম্পানি থেকে ডিজিটাল মার্কেটিং শিখছে ওই কোম্পানি ওনাকে কাজ দিচ্ছে, হায়ার করে কাজ দিচ্ছে। উনি মাঝে মাঝে ইন্ডিয়া যায়, ওদের সাথে কমিউনিকেট করে। সো স্কোপ অনেক ধরনেরই আছে, যে যে কোনো সময় পিভট করে এই প্রফেশনে আসতে পারে, কারণ হচ্ছে এন্ট্রি ব্যারিয়ার খুবই ভেরি লো। শেখার আগ্রহ থাকতে হবে, প্লাস শোনার ইচ্ছাটা শোনার ইচ্ছাটা থাকতে থাকতে হবে, আর ধৈর্যটা খুব ভেরি ইম্পর্টেন্ট। ধৈর্য ইজ লাইক ফর এনি আদার যে কোনো প্রফেশন, কাজে শুরু যে কোনো করতে গেলে মানুষের, তো এখানে যে ফার্স্ট কোনো অনেক প্রফেশনের জন্য ধৈর্যটা। এবং আর যেহেতু যদি ডিজিটাল মার্কেটিং আর ডিজাইন আসতে হয়, সেই জায়গায় একটু ক্রিয়েটিভিটি টাচটা থাকাটা ভালো। যদি একটু মানুষ যদি ক্রিয়েটিভ না হয়, একটু তার জন্য একটু সাস্টেইন ক্রিয়েটিভ বলতে আবার ওই যে পাবলো পিকাসো বা চিন্তা করার অভ্যাসটা থাকতে জয়নুল হবে। আবেদিনের আমি ক্রিয়েটিভিটি বলবো না। যে চিন্তা করার অভ্যাসটা থাকে, ফোকাস থিঙ্কিং বলা যায়, যে ফোকাস কোনো একটা থিঙ্কিং, ফোকাসটাও ইম্পর্টেন্ট, প্লাস আউট অফ দ্য বক্স থিঙ্কিং। যেটা যেমন আপনি একটা ক্লায়েন্টের সাথে কথা বলবেন, যে ক্লায়েন্টটা আমাকে ধরুন একটা লোগো ডিজাইন করার জন্য 25-30 হাজার টাকা দিতে রাজি হয়েছে, বা ইভেন আমি এমনও ক্লায়েন্টের সাথে কাজ করছি যারা আমার একটা ব্র্যান্ডিংয়ের জন্য 50,000 টাকা পে করছে। আমি এখন 1 লাখ টাকার ক্লায়েন্ট পাই নাই, বাট আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 50,000 টাকার ইনশাআল্লাহ। ক্লায়েন্ট এটা একটা ব্র্যান্ডিং করে ঠিক কামাইতে পারছি। তো ওই ক্লায়েন্টটার ধরেন এক্সপেকটেশনটা কি থাকবে, হয়তো উনি এক্সপেক্ট করে নাই। বা আমি যদি ওই নতুন একটা ক্লায়েন্টের কাছে গিয়ে যদি বলি যে আমি আমার ব্র্যান্ডিং বাজেট এত 50,000 টাকা লাগবে, আপনার ফুল ব্র্যান্ডিং আমি ডিজাইন করে দেবো, ব্র্যান্ডিং মানে কি লোগো আর বাকি টাকি জিনিসপত্র যাতে আপনার ব্র্যান্ডটাকে লঞ্চ করার জন্য যা করা লাগে। বাট উনি রিব্র্যান্ড করবে, আগে লোগো ছিল এটা, এখন উনি একটা মার্কেটে এই নতুন প্রোডাক্ট নিচ্ছে, রিব্র্যান্ড করে ভাবে আসবে। তো এটার বাজেট হচ্ছে এরকম একটা হাই বাজেট আমি দিলাম এই মার্কেটের কনটেক্সটে। ঢাকার কথা বাদ দিলাম, ঢাকাটা আমরা এখন ওই ক্লায়েন্টকে বললে হ্যাঁ, চিটাগাংটা এইগুলো। বলার কোনো সাহস হয় নাই। বাট এখনও যদি আমি বলতে চাই 50 to 1 লাখ টাকা যদি আমি কাগজ থেকে চাইতে চাই, তো তখন ওনার কি এক্সপেকটেশনটা থাকবে, যে উনি আমাকে আউট অফ দ্য বক্স কিছু দিবে। Sure. এবং যিনি 2,000 টাকা দিচ্ছে লোগোর জন্য, ওনারও এক্সপেকটেশনটা থাকবে যে আমাকে আউট অফ দ্য বক্স কিছু দিতে হবে। আউট অফ দ্য বক্স জিনিসটা কি? ওটা পারসেপশনের উপরে ডিপেন্ড করতেছে, কার তো এই পারসেপশন কিরকম। জিনিসটা আসলেই যে আমার ক্লায়েন্টের আদৌ যে উনি যে বিজনেস প্রবলেমটা সলভ করতে চাচ্ছে, এটা কি আউট অফ দ্য বক্স প্রবলেম দিয়ে সলভ করা উচিত, নাকি বক্সের ভিতরে বসেই সলভ করা যায়? এই বিজনেস প্রবলেম সলভ